আচ্ছা বলুন তো, রাতে ঘুমানোর আগে আপনি কি একা একা গল্প শুনতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে আজ আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের গল্পটা শুনতে হয়তো আপনার মনে হবে এটা কি সত্যি? আমার মনে হতে পারে ভাগ্যিস এটা আমার সাথে হয়নি। যাই হোক, শুরু করার আগে ছোট একটা কথা। আপনি যদি এমন গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে প্রতিটা গল্প একটু আলাদা, একটু অস্বস্তিকর। আর আপনার জানা কোনো সত্য ঘটনা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আমরা চেষ্টা করি আপনাদের গল্প আপনাদের ভাষায় বলতে। আর কথা না বলে চলুন ঢুকে পড়ি আজকের গল্পে। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমি পেশায় একজন স্থপতি। পুরনো দালান কোঠা বা হেরিটেজ বিল্ডিংয়ের প্রতি আমার বরাবরই একটা টান আছে। সেই টানেই রাজশাহীর গোদাগাড়ী অঞ্চলের এক নির্জন এলাকায় আমি প্রায় 2 একর জায়গার ওপর এক বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি কিনি। জায়গাটি এতটাই ভেতরে যে শহরের কোলাহল সেখানে পৌঁছায় না। সঙ্গত কারণে আমি জায়গার সঠিক নাম আর পুরো ঠিকানা বলছি না, কারণ সেখানে এখনও সেই অভিশপ্ত ইতিহাসের অবশিষ্ট অংশটুকু রয়ে গেছে। গল্পটি আমার নিজের অভিজ্ঞতার, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুলের পরিণাম। বাড়িটি কেনার পর প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। বিশাল সেই অট্টালিকা, নোনাধারা দেয়াল আর চারদিকে গজিয়ে ওঠা শ্যামলা মাখা গাছপালা, সব মিলিয়ে একটা রাজকীয় গম্ভীর্য ছিল সেখানে। আমি একা থাকতে ভালোবাসি, তাই সংস্কারের কাজ শুরুর আগে আমি নিজেই সেখানে থাকার সিদ্ধান্ত নিই। সাথে ছিল আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কেয়ারটেকার রতন কাকা। সংস্কারের কাজ শুরু হওয়ার তৃতীয় দিন বাড়ির পেছনের দিকে একটা পুরনো মেঝের ঢালি ভাঙার সময় মাটির গভীরে শক্ত কিছু একটাতে কোদাল গিয়ে ধাক্কা খেল। শ্রমিকরা যখন সাবধানে মাটি সরালো তখন দেখা গেল সেখানে ইটের এক সুড়ঙ্গের মতো গোপন চেম্বার। সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো ধুলোবালিতে ঢাকা একটি আয়তকার বস্তু। ভালো করে পরিষ্কার করার পর আমি থমকে গেলাম। সেটা ছিল ব্রোঞ্জ বা তামার তৈরি এক বিশাল প্রাচীন আয়না। আয়নাটির ফ্রেমে খোদাই করা ছিল অদ্ভুত সব লতা, গম্ভ আর বিভৎস কিছু মুখ, যা আমি আগে কখনো কোনো স্থাপত্য শৈলীতে দেখিনি। আয়নাটি হাতে নেওয়ার সাথে সাথেই আমার সারা শরীরে কেন জানি ছিমছিম করে উঠল। আয়নার কাজটা সাধারণ কাচের মতো ছিল না, কেমন যেন ঘোলাটে আর কালচে। অবাক করা বিষয় হলো, সেই আয়নায় আমার নিজের প্রতিবিম্বটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন কুয়াশার ভেতর থেকে নিজেকে দেখছি। রতন কাকা আয়নাটা দেখে শিউরে উঠে বললেন, দাদুবাবু, এটা ভালো জিনিস মনে হচ্ছে না। মাটির নিচে যা ছিল তাকে ওখানেই থাকতে দিন, চলুন এটা আবার পুঁতে ফেলি। আমি রতন কাকার কথা হেসে উড়িয়ে দিলাম। আমি ভাবলাম এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমি আয়নাটি পরিষ্কার করে আমার শোবার ঘরের দেয়ালের এক কোণে বড় স্ট্যান্ডের ওপর সাজিয়ে রাখলাম। সেই রাত থেকেই অস্বাভাবিকভাবে শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনা। রাত তখন আনুমানিক 1:30। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ এক প্রচণ্ড শীতের অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। ঘরের জানালাগুলো সব বন্ধ, অথচ মনে হচ্ছে হিমশীতল একটা বাতাস ঘরের ভেতরে বইছে। আমি টর্চ জ্বালিয়ে আয়নাটার দিকে তাকালাম। অন্ধকার ঘরে টর্চের আলো আয়নার ওপর পড়তেই আমি দেখলাম আয়নার ভেতরটা কাঁপছে, ঠিক যেন পানিতে পাথর ছুঁড়লে ঢেউ খেলে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। আয়নার ভেতরে আমার নিজের ছায়াটা দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাস্তবে আমার হাতে দুটো আমার পকেটে ছিল, অথচ আয়নার ভেতরে আমার হাত দুটো সরাসরি আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে ছিটকে সরে এলাম। চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব কিছু স্বাভাবিক। ভাবলাম হয়তো চোখের ভুল বা ক্লান্তির কারণে এমনটা হয়েছে। পরদিন সকালে রতন কাকাকে আর খুঁজে পাওয়া গেল না। তার ঘরের দরজা বাইরে থেকে খোলা ছিল, কিন্তু ভেতরে তার কোনো চিহ্ন নেই। তার বিছানা একদম টান টান করা, যেন কেউ সেখানে শোয়নি। আমি তাকে চারদিকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। বাড়ির শ্রমিকরা ভয় পেয়ে কাজ বন্ধ করে চলে গেল। তাদের দাবি, তারা নাকি রাতে বাগানের দিক থেকে অদ্ভুত এক কান্নার শব্দ শুনেছে। দুপুরের দিকে আমি যখন ড্রয়িং রুমে বসেছিলাম তখন লক্ষ্য করলাম বাড়ির দেয়ালগুলোতে ফাটল ধরছে, কিন্তু সেই ফাটলগুলো স্বাভাবিক নয়, সেগুলো যেন কোনো নকশা তৈরি করছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ফাটকগুলো হুবহু সেই আয়নার ফ্রেমের খোদাই করা নকশার মতো, যেন আয়নাটা ধীরে ধীরে পুরো বাড়িটাকে গ্রাস করতে চাইছে। সন্ধ্যার আগে আমি ঠিক করলাম রতন কাকার সন্ধানে থানায় যাব। আমি যখন আলমারি থেকে আমার জ্যাকেটটা নিতে গেলাম, হঠাৎ খেয়াল করলাম আয়নাটা সবার ঘর থেকে উধাও। আমি সারা বাড়ি তন্ন তন্ন খুঁজেও কোনো আয়নার দেখা পেলাম না। শেষে যখন আমি বাড়ির নিচতলায় সেই অন্ধকার সুড়ঙ্গটার কাছে গেলাম, সেখান থেকে আয়নাটা পাওয়া গিয়েছিল। তখন আমার রক্ত হিম হয়ে গেল। অন্ধকার সুড়ঙ্গের একদম মুখে আয়নাটা রাখা আছে, আর সেই আয়নার কাচের ভেতর আমি রতন কাকার মুখটা দেখতে পাচ্ছি। তিনি ছটফট করছেন,
আর্তনাদ করছেন, যেন কেউ তাকে ওপাশে বন্দি করে রেখেছে। আমি চিৎকার করে ডাকলাম, রতন কাকা, কিন্তু আয়নার ভেতর থেকে কোনো শব্দ বের হলো না। হঠাৎ রতন কাকার সেই প্রতিবিম্বের পেছন থেকে একটা কুচকুচে কালো দীর্ঘকায় ছায়া বেরিয়ে এলো। ছায়াটা রতন কাকার গলা টিপে ধরলো এবং তাকে অন্ধকারের আরও গভীরে টেনে নিয়ে গেল। আমি ভয়ে পেছা থেকে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার হাতটা মাটির নিচে থাকা সেই পুরনো সুড়ঙ্গের দেয়াল নয়, বরং কারো বরফ শীতল চামড়া স্পর্শ করছে। আমি ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুড়ঙ্গের অন্ধকার থেকে ধীরে ধীরে শত শত হাত বেরিয়ে আসছে, আর সেই হাতগুলো সরাসরি আমার দিকেই হচ্ছে। সেই শত শত বরফ শীতল হাত যখন সুড়ঙ্গের অন্ধকার থেকে আমার দিকে ধেয়ে আসছিল, তখন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আদিম এক আতঙ্কে আমি কুঁকড়ে গেলাম। কিন্তু ঠিক যখন একটা কুচকুচে কালো হাত আমার গোড়ালি স্পর্শ করলো, তখন ওপর থেকে একটা জরাজীর্ণ কড়িকাঠ ভেঙে পড়লো সুড়ঙ্গের মুখে। প্রচণ্ড ধুলো আর ইট পাথরের পতনে হাতগুলো মুহূর্তের জন্য থমকে গেল। সেই সুযোগে আমি হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলাম এবং পাগলের মতো দৌড়ে বাড়ির দরজার দিকে পৌঁছালাম। বাইরে তখন আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই। আমি আমার গাড়ির চাবিটা পকেটে হাতড়ে দেখলাম, কিন্তু সেটা শোবার ঘরে রয়ে গেছে। এই বাড়িতে আবার ঢোকার সাহস আমার ছিল না। আমি বারান্দায় একটা পিলারে হেলান দিয়ে বসে হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর কাঁপছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম চারপাশে ঝিঝি পোকার ডাক হুট করে বন্ধ হয়ে গেল। এক পিনপতন নীরবতা পুরো এলাকাটাকে গ্রাস করলো। হঠাৎ দোতলায় আমার শোবার ঘরের জানালাটা ধরাম করে খুলে গেল। আমি তাকিয়ে দেখি সে অন্ধকার জানালার ফ্রেমে কেউ একজন দাঁড়িয়ে আছে। টর্চের ক্ষীণ আলোয় দেখলাম ওটা আমি নিজেই। আয়নায় আমি জানালার কিনারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছি। তার মুখে এক নিষ্ঠুর হাসি। সে ধীরে ধীরে হাত তুলল এবং হাতের তর্জনী দিয়ে আমাকে ইশারার উপরে রাখলো। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার ঝুঁকি নিলাম না। বরেন্দ্র অঞ্চলের সেই লাল মাটির রাস্তা দিয়ে আমি অন্ধকারের ভেতরে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে রাস্তায় এক কালভার্টের উপর বসে পড়লাম, তখন রাত আনুমানিক 3টে। হঠাৎ পকেট থেকে একটা ভারী কিছুর অস্তিত্ব অনুভব করলাম। হাত দিতে আমার কলিজা শুকিয়ে গেল। সেই ছোট প্রাচীর আয়নাটা আমার পকেটে। আমি নিশ্চিত জানি আমি ওটা পকেটে রাখিনি। ওটা তো নিচে সুড়ঙ্গের কাছে ফেলে এসেছিলাম। আমি আয়নাটা ছুঁড়ে ফেলে দিতে চাইলাম, কিন্তু অনুভব করলাম আয়নাটা যেন আমার চামড়ার সাথে লেপ্টে আছে। একটা তীব্র যন্ত্রণায় আমি কুঁকিয়ে উঠলাম। আয়নায় সেই তামাটে ফ্রেম থেকে তলাগুলোর নকশাগুলো জীবন্ত হয়ে আমার হাতের কবজি জড়িয়ে ধরছে। ঠিক তখন কালভার্টের নিচের অন্ধকার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ফেলে দিলেই কি মুক্তি পাওয়া যায়? তুই তো ওকে জড়িয়ে দিয়েছিস। আমি চমকে তাকিয়ে দেখি কালভার্টের নিচে এক বৃদ্ধ বসে আছেন। তার জটাধারী চুল আর কপালে তিলক দেখে বুঝলাম তিনি এই অঞ্চলের কোনো কাপালিক বা সন্ন্যাসী হবেন। তিনি অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন। তার চোখে এক বিচিত্র করুণা। তিনি বললেন, এই আয়নাটা সাধারণ কোনো বস্তু নয়। বরেন্দ্রের এই জমিদাররা ছিল এক ভয়াবহ কাল্টের অনুসারী। তারা অমরত্বের লোভে নিজেদের ছায়াকে এই আয়নার ভেতরে বন্দি করত। তুই যে আয়নাটা খুঁজে পেয়েছিস ওটা আসলে এক কারাগার। তোর রতন কাকাকে ওটা টেনে নিয়েছে, কারণ এর প্রাণ শক্তি দিয়ে সেই ছায়াটা এখন জগৎ সংসারে ফিরে আসতে চায়। আমি হাওমাও করে কেঁদে উঠলাম, দাদু আমাকে বাঁচান, আমি এটা চাই না। সন্ন্যাসী আমার হাতের দিকে তাকালেন। আমার কবজিতে তখন সেই আয়নার নকশার মতো কালচে দাগ বসে আছে। তিনি বললেন, মুক্তি পেতে হলে তোকে এই জমিদার বাড়ির সেই জায়গায় যেতে হবে যেখানে আয়নাটি তৈরি করা হয়েছিল, আধার কুঠুরিতে। কিন্তু সাবধান, সূর্য ওঠার আগে যদি তুই এই বন্ধন ছিন্ন করতে না পারিস, তবে তোর শরীর হবে এই ছায়ার আস্তানা, আর তোর আত্মা চিরদিনের জন্য বন্দী হয়ে যাবে তামার ফ্রেমে। আমি বুঝতে পারলাম পালিয়ে কোনো লাভ নেই। এই অভিশাপ আমার সাথে সাথেই ফিরবে। সন্ন্যাসী আমাকে এক মুঠো শ্মশানের ছাই আর একটা পুরনো তামার কড়া দিয়ে বললেন, বাড়িতে ঢোকার পর আয়নাটা তোকে প্রলুব্ধ করবে। তুই নিজের প্রতিবিম্বের দিকে তাকাবি না, শুধু আয়নার উল্টো পিঠে এই ছাই দিয়ে একটি রক্ষা কবচ এঁকে দিবি। আমি আবার সেই অভিশপ্ত বাড়ির দিকে ফিরে চললাম। পা দুটো যেন এগোতে চাইছিল না। বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখলাম পুরো জমিদার বাড়িটা কুয়াশার এক চাদরে ঢাকা পড়ে গেছে, অথচ বাইরে কোনো কুয়াশা নেই। আমি তখন প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম প্রতিটি দেয়ালে আমার শত শত প্রতিবিম্ব ভাসছে। আয়না ছাড়াই দেয়ালগুলো যেন আয়না হয়ে গেছে। প্রতিটা প্রতিবিম্ব থেকে রতন কাকার আর্তনাদ ভেসে আসছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের নিচে মেঝেটাও নরম হয়ে যাচ্ছে, যেন ইট পাথর নয়, আমি কোনো মানুষের মাংসের ওপর দিয়ে হাঁটছি। সিঁড়ির প্রতিটি ধাপ থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি যখন আমার ঘরের সামনে পৌঁছালাম, দেখলাম দরজাটা বন্ধ নয়, বরং একটা কালো পর্দার মতো কিছু দিয়ে ঢাকা। পর্দা সরিয়ে ভিতরে ঢুকতে আমার বুকটা ধপ করে উঠল।
ঘরের মাঝখানে রতন কাকা দাঁড়িয়ে আছে, তার পিঠ আমার দিকে ফেরানো। আমি কাপা গলায় ডাকলাম, রতন কাকা। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, কিন্তু তার কোনো মুখ নেই। মুখের জায়গায় কেবল একটা মসৃণ তামার পাত, যাতে আমার নিজের আতঙ্কিত মুখটা দেখা যাচ্ছে। তিনি হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরতে এলেন। আমি সন্ন্যাসীর দেয়া সেই শ্মশানের ছাই বের করলাম, কিন্তু ঠিক তখন ঘরের সেই বিশাল স্ট্যান্ডের আয়নাটা আমার সামনে এসে পড়ল। আমি নিজের অজান্তেই আয়নার কাছের দিকে তাকিয়ে ফেললাম। দেখলাম আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে এক বিভৎস ছায়া, যার হাতগুলো দীর্ঘ এবং নখগুলো তরোয়ালের মতো ধারাল। সেই ছায়াটা আয়নার ভেতর থেকে জানালার কাঁচ ভাঙার মতো শব্দ করে হাত বাড়িয়ে সরাসরি আমার বুকে বরাবর থাবা মারলো। আয়নার ভেতর থেকে সেই দীর্ঘকার বিভৎস ছায়াটা যখন জানালার কাঁচ ভাঙার মতো শব্দ করে আমার বুক বরাবর থাবা মারলো, আমি নিশ্চিত ছিলাম আজই আমার শেষ দিন। ছায়ার বরফ শীতল আঙুলগুলো যখন আমার শার্টের কাপড় ভেদ করে বুকের চামড়া ছুঁই ছুঁই, আমি অনুভব করলাম আমার শরীর থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। আমার চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে আসতে লাগলো। ঠিক সেই চরম মুহূর্তে আমার মনে পড়লো সন্ন্যাসীর দেওয়া সেই শ্মশানের ছায়ের কথা। আমি সর্বশক্তি দিয়ে আমার হাতের মুঠোয় থাকা ছাইগুলো আয়নার সেই বেরিয়ে আসা হাতগুলোর উপর ছুঁড়ে মারলাম। সাথে সাথে ঘরভর্তি এক পৈশাচিক আর্তনাদ প্রতিধ্বনিত হলো। ছাইগুলো স্পর্শ করা মাত্রই সেই কালো ছায়াটার গায়ে যেন আগুন ধরে গেল। ধোঁয়াটে আগুনের শিখায় ছায়াটা গুটিয়ে গিয়ে আবার আয়নার ভেতরে ঢুকে গেল। সেই ধাক্কায় আমি ছিটকে ঘরের কোণে পড়ে গেলাম। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। সময় খুব কম। সন্ন্যাসী বলেছিলেন আধার কুঠুরিতে যেতে হবে। আমি জানতাম জমিদার বাড়িতে একদম নিচে, যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছায় না, সেখানে একটা 15 সেলর বা ভূগর্ভর ঘর আছে। আমি টর্চটা জ্বালিয়ে সিঁড়ির দিকে দৌড়ালাম, কিন্তু সিঁড়িগুলো যেন আগের মতো নেই। প্রতিটা ধাপ এখন অনেক উঁচুতে, আর দেয়ালগুলো থেকে পচা মাংসের মতো এক ধরনের রস চুইয়ে পড়ছে। নিচতলার একদম শেষ মাথায় একটা লোহার ভারী দরজা, ওটাই সেই কুঠুরির পথ। আমি তখন দরজার কাছে পৌঁছালাম। দেখলাম দরজার গায়ে শেকড় দিয়ে বাঁধা বড় বড় 3টি তালা। তালাগুলো মরচে ধরা নয়, বরং তাজা রক্তে ভেজা। আমি সন্ন্যাসীর দেওয়া সেই তামার কড়াটা বের করলাম। দাদু বলেছিলেন এটা দিয়ে তালা স্পর্শ করতে। আমি কড়াটা প্রথম তালায় ছোঁয়াতেই সেটা মোমের মতো গলে গেল। একে একে 3টি তালাই খুলে পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গুমোট গন্ধে আমার দম আটকে এলো। কুঠুরির ভেতরে সারি সারি আলমারি, আর তাতে রাখা কাচের বয়ামে সংরক্ষিত মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, যার ওপর বসানো ঠিক একই ধরনের আরও 7টি তামাতে আয়না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তার মানে আমি যে আয়নাটা পেয়েছি ওটা এই 8টি আয়নার একটি অংশ মাত্র। হঠাৎ কুঠুরির কোণ থেকে একটা খিলখিল হাসির শব্দ এলো। আমি টর্চ ঘুরিয়ে দেখলাম সেখানে রতন কাকা বসে আছেন, কিন্তু ওনার শরীরের চামড়াগুলো ঝুলে পড়েছে এবং উনি একটা পাথরের টুকরো দিয়ে নিজের হাত সে আয়নায় নকশা খোদাই করছেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কাকাবাবু, আপনি এসে গেছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই 8টি আয়না যখন একসাথে হবে তখন আমাদের মুক্তি মিলবে। রতন কাকার কণ্ঠস্বরটা আর ওনার নিজের ছিল না, মনে হচ্ছিল হাজার হাজার আত্মা একসাথে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে কুঠুরির সেই 7টি আয়না দপদপ করে জ্বলতে শুরু করলো। আয়নাগুলোর ভেতর থেকে শত শত মানুষের ছায়া দেয়ালের উপর প্রতিফলিত হতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি আসলে এক ভয়ঙ্কর জঞ্জের মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। সন্ন্যাসী বলেছিলেন আয়নার উল্টো পিঠে রক্ষা কবচ আঁকতে। আমি পকেট থেকে সেই ছোট আয়নাটা বের করলাম। ওটা তখন আমার পকেটের কাপড়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো গরম হয়ে গেছে। আমি হাত পুড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করে আয়নাটা বের করলাম। ঠিক তখনই কুঠুরির দেয়ালগুলো কাঁপতে শুরু করলো। মনে হলো পুরো বাড়িটা ভেঙে আমার উপর পড়বে। রতন কাকা হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। ওনার শক্তি এখন দানবীয়। উনি আমার গলা টিপে ধরে আমাকে সেই পাথরের বেদির ওপর আছাড় দিলেন। ওনার নখগুলো আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছিল। আমি এক হাতে ওনাকে ঠেকিয়ে অন্য হাতে সেই শ্মশানের ছাই দিয়ে আয়নাটার উল্টো পিঠে সন্ন্যাসী শেখানো চিহ্নটা আঁকার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। রক্ত আর ঘামে ছাইগুলো কাদা হয়ে যাচ্ছে। রতন কাকা চিৎকার করে উঠলেন, তুই পারবি না, আমাদের তৃষ্ণা অনেক বড়। ওনার মুখটা ধীরে ধীরে বড় হতে লাগলো, যেন আমাকে গিলে ফেলবে। ঠিক তখনই আমি সেই চিহ্নটা শেষ করলাম। সাথে সাথে কুঠুরির ভেতরে এক প্রচণ্ড নীল আলো বিস্ফোরিত হলো। আয়নাটা আমার হাত থেকে ছিটকে গিয়ে মেঝেতে পড়লো এবং হাজার হাজার টুকরো হয়ে ভেঙে গেল। সেই সাথে পাথরের বেদির ওপর থাকা বাকি 7টি আয়নাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক অসহ্য কান্নার আওয়াজ আমার কান ফেটে দেওয়ার উপক্রম করলো। রতন কাকা আমার ওপর থেকে ছিটকে পড়ে গেলেন। ওনার শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে মাটির ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে এল। আমি অন্ধকার কুঠুরিতে একা পড়ে আছি। টর্চের আলোয় দেখলাম রতন কাকা নিথর হয়ে পড়ে আছেন। আমি ওনার নাকের কাছে হাত রাখলাম। নিঃশ্বাস নেই।
আমি টলতে টলতে কুঠুরি থেকে বের হয়ে এলাম। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটছে। আমি ভাবলাম অভিশাপ বোধহয় শেষ, কিন্তু আমি যখন নিজের হাতের দিকে তাকালাম, দেখলাম আমার কবজিতে থাকা সেই কালচে দাগটা মুছেনি, বরং ওটা এখন ধীরে ধীরে আমার কনুইয়ের দিকে ছড়িয়ে পড়ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ভোরের আলোয় মাটির উপর আমার নিজের কোনো ছায়া পড়ছে না। আমি জমিদার বাড়ি থেকে বের হয়ে সেই কালভার্টের দিকে দৌড়ালাম সন্ন্যাসীকে খুঁজতে, কিন্তু গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। শুধু কালভার্টের ওপরে পড়ে আছে সেই তামাতে করাটা, যা এখন কুচকুচো কালো হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আয়নাগুলো ভেঙেছে ঠিকই, কিন্তু আয়নার ভেতরে বন্দি থাকা সেই ছায়াটা এখন কোথাও চলে যায়নি। সে এখন আমার ছায়াকে সরিয়ে দিয়ে আমার শরীরে দখল নেওয়ার চেষ্টা করছে। আমি বাড়িতে ফেরার জন্য গাড়িতে উঠলাম। রিয়ার ভিউ মিররে নিজের দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। আয়নায় আমার মুখ দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে সেই কালো কুচকুচে ছায়াটা, যা আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে হাসছে। গাড়িতে বসে যখন আমি আয়নায় নিজের চেহারার বদলে সেই পৈশাচিক ছায়াটাকে হাসতে দেখলাম, তখন আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। আমি গাড়ি থেকে ছিটকে বেরিয়ে এলাম। ভোরের আলো তখন পরিষ্কার হয়ে ফুটছে, চারপাশে পাখি ডাকছে, পৃথিবীটা একদম স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু আমার পৃথিবীটা তছনছ হয়ে গেছে। আমি রাস্তায় ধুলোয় দাঁড়িয়ে বারবার নিজের পায়ের নিচে তাকালাম। নেই, সত্যিই আমার কোনো ছায়া নেই। রোদের তীব্রতা বাড়ছে, কিন্তু আমার পায়ের নিচে 1 ইঞ্চি অন্ধকার নেই, যেন আমি এই জগতের কেউ নই, একটা অস্বস্তিহীন সত্তা। আমি পাগলের মতো সেই সন্ন্যাসীকে খুঁজতে লাগলাম, কিন্তু গোদাগাড়ি সেই রক্ষ রবেন্দ্র অঞ্চলের ধুলোবালি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমার সারা শরীরে তখন কাঁপছিল। হাতে সেই কালচে নকশাটা কোনোই ছড়িয়ে এখন কাঁধের দিকে উঠে আসছে। যেখানেই সেই কালো দাগটা যাচ্ছে, সেখানেই অবশ্যই বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর বাড়িতে ফিরলাম না। গ্রামবাসী নজর করলে তারা আমাকে জানোয়ার মনে করবে। ছায়াহীন মানুষ মানেই তো জ্যান্ত প্রেত। আমি সন্ধ্যার আগে আগে কোনো মতে সেই সন্ন্যাসীর খোঁজে পাশের একটা পুরনো শ্মশান ঘাটে গেলাম। সেখানে এক বৃদ্ধ চিলম টানছিলেন। তাকে সন্ন্যাসীর বর্ণনা দিতেই তিনি আমার দিকে বড় বড় চোখ করে তাকালেন। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, কার কথা বলছো? ওই সন্ন্যাসী তো আজ থেকে 10 বছর আগে এই জমিদার বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন। তিনি তো ওই জমিদারের শেষ বংশধর ছিলেন। তিনি চেয়েছিলেন এই অভিশাপ শেষ করতে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কাল রাতে আমাকে সাহায্য করল কে? ওই মৃত সন্ন্যাসীর আত্মা, নাকি সেই ছায়াটাই কোনো ফাঁক পেতেছিল? আমি যখন শ্মশান থেকে ফিরছি তখন সূর্য ডুবছে। গোধূলি সেই ম্লান আলোয় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমার শরীরে তো ছায়া নেই, কিন্তু আমার আশেপাশে যে গাছগুলো বা ভাঙা দেয়াল আছে, তাদের ছায়াগুলো কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে। আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি, পাশের গাছের ছায়াগুলো নিজের জায়গা ছেড়ে আমার দিকে ঝুঁকে আসছে। মনে হচ্ছে তারা আমাকে ছুঁতে চায় বা আমার শূন্য ছায়ার জায়গাটা দখল করতে চায়। রাত বাড়ার সাথে সাথে আমার শরীরে সেই কালো দাগ আমার ঘাড় পর্যন্ত পৌঁছে গেল। আমি অনুভব করলাম আমার নিজের গলার স্বর বদলে যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করছি, আমার মুখ দিয়ে নিজের কথার বদলে মৃত রতন কাকার গলা বের হচ্ছে। আমি বুঝতে পারছিলাম সেই ছায়াটা এখন আমার স্নায়ুতন্ত্রের দখল নিচ্ছে। সে আমাকে ব্যবহার করে আবার সেই জমিদার বাড়িতে ফিরে আসতে চাচ্ছে। আমি আবার সেই অভিশপ্ত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমার পা আমার অবাধ্য। কেউ একজন যেন ভেতর থেকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। জমিদার বাড়িতে পৌঁছানোর পর দেখলাম কাল রাতে যে আয়নাগুলো আমি ভেঙেছিলাম, সেই আয়নাগুলোর টুকরোগুলো সব নিচে থেকে উধাও। প্রতিটি টুকরো নিজে থেকে জোড়া লেগেছে আমার আগের মতো, আস্ত আয়না হয়ে দেয়ালে চলে আছে। আমি ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম দেয়ালের বড় আয়নাটা সামনে রতন কাকা দাঁড়িয়ে আছে। না, তিনি মৃত নন, তিনি স্বচ্ছ কাচের মতো হয়ে দাঁড়িয়ে আছেন, আর তার শরীরের ভেতরে আমার সেই হারিয়ে যাওয়া ছায়াটা ছটফট করছে। তিনি আয়নার ভেতর থেকে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। ওনার হাতটা এবার আর আয়না থেকে বের হলো না, বরং আমি অনুভব করলাম আমার শরীরটা আয়নার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ দেয়াল থেকে সে মৃত সন্ন্যাসীর কণ্ঠস্বর আমার ভেসে এলো। এবার তা অনেক গম্ভীর এবং যন্ত্রণাদায়ক। তুই ভুল করছিস, আয়না ভাঙলে ছায়া মরে না, বরং তা মুক্ত হয়ে যায়। তোকে যদি বাঁচতে হয় তবে তোকে স্বর্ণ যুগল খুঁজতে হবে। এই জমিদার বাড়ির ঠাকুর ঘরে একটা সোনার মূর্তি আছে, যার চোখে দুটো হিরে বসানো। ওই হিরে দুটোই হলো এই আলোর উৎস, যা ছায়াকে বন্দি করতে পারে। আমি কোনো মতো নিজেকে সামনে নিয়ে দোতলার ঠাকুর ঘরের দিকে দৌড়ালাম, কিন্তু সিঁড়িতে ওঠার সময় আমি দেখলাম আমার পেছনে সেই কালো দাগটা এখন আমার মুখে উঠে আসছে। আয়নায় দেখলাম আমার অর্ধেক মুখ এখন পচে কালো হয়ে গেছে, আর অর্ধেক মুখ তখনও আমার। সেই কালো অংশটা ক্রমাগত হাসছে আর আমার কানে ফিস ফিস করে বলছে, ঠাকুর ঘরে গিয়ে লাভ নেই, ওটা তো অনেক আগেই আমি সরিয়ে ফেলেছি। আমি ঠাকুর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম। চারদিকে ধূপের গন্ধ,
কিন্তু মূর্তির জায়গাটা খালি, সেখানে কেবল পড়ে আছে একটা পুরনো তামার ডাবল। আমি হতাশ হয়ে মেঝেতে বসে পড়লাম। ঠিক তখন আমি লক্ষ্য করলাম ঠাকুর ঘরের যেতে এক কোণে একটা মাকড়সার জাল নড়ছে। সেখানে বাতাসের কোনো প্রবাহ নেই, তবুও জালটা নড়ছে কেন? আমি কাছে গিয়ে মেঝের উপরে সেই পাথরটা সরালাম। নিচে একটা ছোট কুঠুরি, সেখানে মখমলের কাপড়ে মোড়ানো সেই স্বর্ণমুখ, কিন্তু মূর্তির চোখ দুটো নেই। হিরে দুটোকে উপড়ে ফেলেছে। আমি হাহাকার করে উঠলাম। ঠিক তখনই আমার পেছনের দেয়ালে সেই বিশাল ছায়াটা ফুটে উঠল। ছায়াটা এখন দেয়াল ছেড়িয়ে বেরিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার দম বন্ধ হয়ে আসছিল। ছায়াটা আমার মুখ চেপে ধরেছে। আমি ছটফট করতে করতে মূর্তির নিচে রাখা কাপড়টা সরালাম। সেখানে দেখলাম দুটো ছোট কাঁচের শিশি, আর তাতে জল জল করছে সেই হীরা দুটো। সন্ন্যাসী এগুলো এখানেই লুকিয়ে রেখেছিল। আমি হীরা দুটো হাতে নিতে সেগুলো থেকে এক তীব্র সক্রিয় আলো ঠিকরে বেরোলো। সেই আলো যখন আমার শরীরের ওপর পড়লো, তখন আমার ভেতর থেকে সেই কালো ছায়াটা এক বীভৎস চিৎকার দিয়ে বেরিয়ে এলো। কিন্তু সে পালালো না, বরং হীরা দুটোর ওপর ঝাঁপিয়ে পড়লো সেগুলো ধ্বংস করার জন্য। আমি হীরা দুটো মূর্তির চোখে গর্তে বসিয়ে দিতে চাইলাম, কিন্তু ছায়াটা আমার হাত কামড়ে ধরলো। আমি অনুভব করলাম আমার হাতটা পচে খসে পড়ছে। যন্ত্রণায় আমি জ্ঞান হারানোর উপক্রম। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম রতন কাকার সেই কাচের মতো স্বচ্ছ আত্মাটা ঠাকুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। তিনি চিৎকার করে বললেন, দাদাবাবু, হীরা দুটো মূর্তির চোখে নয়, আপনার নিজের চোখের মনের ওপর ধরুন। আমি দ্বিধায় পড়ে গেলাম। নিজের চোখের ওপর হীরা ধরলে আমি কি অন্ধ হয়ে যাব, নাকি এটাই মুক্তির একমাত্র পথ? ছায়াটা তখন আমার গলার নলি চেপে ধরেছে। আমি আর ভাবতে পারলাম না। হীরা দুটো নিজের দুই চোখে একদম সামনে আনলাম, আর সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। পুরো জমিদার বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। বিস্ফোরণের সেই প্রচণ্ড শব্দে আমার মনে হলো কানের পর্দা ফেটে গেছে। হীরা দুটো থেকে বের হলো তীব্র নীল আলো। আমার চোখের মণি ভেদ করে সরাসরি মগজে গিয়ে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো আমি কোনো অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর পরক্ষণেই এক হাড় কাঁপানো শীতলতা। আমি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরলো, তখন চারপাশে একদম নিস্তব্ধ। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন ভারী পাথরের মতো লেগে আছে। খুব কষ্টে চোখ মেলতেই দেখলাম আমি ঠাকুর ঘরে মেঝেতে শুয়ে আছি। ভোরের স্নিগ্ধ আলো জানালার ভাঙা ফাঁক দিয়ে আমার মুখের ওপর পড়ছে। আমি ভয়ে ভয়ে মেঝের দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা থক করে উঠল। আমার ছায়া, হ্যাঁ, মেঝের ওপর আমার দীর্ঘ এক ছায়া পড়েছে। আমি আবার এই জগতের অংশ হয়েছি। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। হাতের সেই কালচে নকশাগুলো উধাও হয়ে গেছে, কিন্তু সেখানে দাগগুলো ছিল, যেখানে চামড়াগুলো পড়ে যাওয়ার ক্ষতের মতো হয়ে গেছে। আমি সেই স্বর্ণ মূর্তিটার দিকে তাকালাম। হীরা দুটো আর জ্বলছে না, সেগুলো এখন সাধারণ পাথরের মতো নিস্তেজ। মূর্তির ছোটে যেন এক রহস্যময় প্রশান্তির হাসি। আমি টলতে টলতে নিচে নেমে এলাম। পুরো জমিদার বাড়িটা এই ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে। দেয়ালে সেই হাজার হাজার আয়না সব চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে আছে। সবচেয়ে বড় পরিবর্তনটা দেখলাম রতন কাকার ঘরে। ঘরের মাঝখানে রতন কাকা শান্তিতে শুয়ে আছে। তার মুখে কোনো আতঙ্ক নেই। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু ওনার আত্মা সেই আয়নার জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আমি ওনার লাশের পেশে বসে কিছুক্ষণ কাঁদলাম। এই নির্দোষ মানুষটাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। বাড়ি থেকে বের হওয়ার সময় আমি সেই সুড়ঙ্গটার কাছে শেষবারের মতো গেলাম। সুড়ঙ্গটা এখন পাথরে বন্ধ হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওটাকে সিল করে দিয়েছে। আমি যখন গেট দিয়ে বেরিয়ে আসছি, তখন দেখলাম সেই কালভার্টের উপরে কেউ বসে আছে। কাছে গিয়ে দেখলাম রতন কাকা সেই ধোয়াটে অবয়ব। তিনি আমার দিকে তাকিয়ে হাত নাড়লেন, যেন বিদায় জানাচ্ছেন। তার পাশেই দাঁড়িয়ে আছে সেই মৃত সন্ন্যাসী। এক মুহূর্তের জন্য তারা দুজনই ভোরের কুয়াশার সাথে বাতাসে মিলিয়ে গেলেন। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমার গাড়িটা স্টার্ট দিয়ে আমি রাজশাহীর দিকে রওনা হলাম। পুরোটা পথ আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। শহরে পৌঁছে আমি আমার সেই স্থপতি হওয়ার স্বপ্ন আর রাজশাহীর ওই বাড়ির কথা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। বাড়িটা আমি আর বিক্রি করিনি, ওভাবেই ফেলে রেখেছি, কারণ আমি জানি ওই ধ্বংসস্তূপের নিচে যে ছায়ারা ঘুমিয়ে আছে, তাদের জাগানো মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আজ 2 বছর হয়ে গেছে আমি এখন ঢাকায় থাকি, কিন্তু আমার জীবনটা আর আগের মতো নেই। আমার চোখের দৃষ্টিতে একটা পরিবর্তন এসেছে। মাঝে মধ্যে আমি এমন কিছু দেখি যা সাধারণ মানুষ দেখে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমি এখন কোনো আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্ব দেখতে পাই ঠিকই, কিন্তু প্রতিবিম্বের চোখের মনি দুটো হীরের মতো নীল হয়ে চলে থাকে। আমি এখনো রাতে একা ঘুমাতে পারি না। ঘরের কোণে ছায়া নড়লে আমি আটকে উঠি। আমি জানি সেই অভিশপ্ত আয়নাগুলো ভেঙে গেছে, কিন্তু সেই প্রাচীন ছায়াটা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি সে আমার শরীরের কোনো এক কোণে আজও ওত পেতে বসে আছে? মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়, আমি আয়নার ওপাশ থেকে একটা খুব পরিচিত ফিসফিস শব্দ শুনতে পাই।
আবার আসবি না সেই আধার কুঠুরিতে, তোর ছায়াটা বড় একা হয়ে আছে। আমি জানি না এই অভিশাপের শেষ কোথায়, তবে এক রাতে আমি স্বপ্ন দেখেছি রাজশাহী সেই পরিত্যক্ত বাড়ির ধ্বংসস্তূপের মাঝে একটি ছোট আয়নার টুকরো এখন আস্ত আছে, আর সেই কাচের গভীরে আমারই একজোড়া নীল চোখ তাকিয়ে আছে আগামীর কোনো এক শিকারের অপেক্ষায়। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু বলুন তো, আপনার গা কি একটু ঠান্ডা হয়ে গেছে? আপনার কাছে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় আরও ভয়ঙ্কর হওয়া দরকার ছিল, সেটাও খোলাখুলি লিখবেন। আর হ্যাঁ, আপনি যদি এই ধরনের গল্প পছন্দ করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে যে ঘটনাগুলো আসছে সেটার নোটিফিকেশন আপনি মিস করতে চাইবেন না। আর আপনার নিজের জীবনে যদি কোনো এমন ঘটনা ঘটে যেটা আজও ভাবলে অস্বস্তি লাগে, তাহলে আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voyerstationstory@gmail.com, BHOYERSTATIONSTORY@gmail.com। আর কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়ি আমাদের পরবর্তী ঘটনায়। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। সুন্দরবনের হিরণ পয়েন্ট সংলগ্ন একটি বন বিভাগের ক্যাম্প। জায়গাটি লোকালয় থেকে এতটাই বিচ্ছিন্ন যে সেখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো কাজ করে না। বরের সে আদিম নিস্তব্ধতা আর শ্বাসমূলকের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিডাক এর অভিজ্ঞতা এটি। ঘটনাটি ঘটেছিল গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে। আমি তখন একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের অধীনে সুন্দরবনের বাস্তুসংস্থান নিয়ে কাজ করছিলাম। আমাদের ক্যাম্পটি ছিল হিরণ পয়েন্ট থেকে বেশ কিছুটা ভেতরে, খালের একদম শেষ মাথায়। চারদিকে গহীন বন আর সামনে ছোট একটি চিটি। সঙ্গত কারণেই আমি ক্যাম্পের সঠিক নাম বলছি না, কারণ বন বিভাগ এখন ওই এলাকাটি সাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। সে রাতে আবহাওয়াটা ছিল খুব গুমোট, আকাশে চাঁদ ছিল না, কেবল গাঢ় কুয়াশা আর নোনা পানির সোদা গন্ধ। রাত তখন আনুমানিক 11:30। ক্যাম্পের বাকি দুজন কর্মী আকবর ভাই আর জলিল নিচতলার ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি দোতলার কাঠের বারান্দায় বসে ল্যাপটপে কিছু ডাটা এন্ট্রি করছিলাম। বনের রাত মানেই এক অদ্ভুত নীরবতা, কেবল মাঝে মধ্যে কোনো নাম না জানা পাখির ডাক বা খানের পানিতে মাছের ঠাই। হঠাৎ নীরবতা ভেঙে বনের গভীর থেকে একটা ডাক ভেসে এলো, সজল, ও সজল, একবার এদিকে আয় তো। আমার হাত থমকে গেল। ডাকটা একদম পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা, ডাকটা আমার মায়ের কণ্ঠস্বরে। আমি জানি আমার মা এখন এই বন থেকে কয়েকশো কিলোমিটার দূরে ঢাকার বাসায়। সুন্দরবনের এই নির্জনতার মায়ায় গলা শোনার কোনো প্রশ্নই আসে না। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু কয়েক মিনিট পরে আবার একই ডাক, একই টোন, একই আকুলতা। আমি টর্চটা নিয়ে বারান্দার একদম কিনারায় গিয়ে দাঁড়ালাম। নিচে খালের ঘোলাটে পানি আর শ্বাসমূলের জঙ্গল। টর্চের আলো বনের গাছের ডালে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে এলো। আমি ডাকলাম, আকবর ভাই, জলিল। নিচে কোনো সাড়া নেই, ওরা গভীর ঘুমে। তখনই আমার নজরে পড়ল যেটির একদম শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অবয়বটা ঠিক আমার মায়ের মতো। পরনে একটা হালকা রঙের শাড়ি। সেই হাত নেড়ে আমাকে বনের ভেতরে সরু পাথরটার দিকে ডাকছে। আমার যুক্তি বলছে এটা অবাস্তব, অসম্ভব, কিন্তু আমার মন বলছে মা কেন এখানে। আমি দ্রুত নিচে নেমে এলাম। আকবর ভাইয়ের দরজায় নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আমি দরজা ধাক্কা দিয়ে দেখলাম সেটা ভেতর থেকে লক করা। আমি আর সময় নষ্ট না করে ক্যাম্পের গেট খুলে যেটির দিকে এগিয়ে গেলাম। পায়ের নিচে ভেজা কাদা আর শ্বাসমূলের কর্কশ শব্দ। আমি যখন জেটির কাছে পৌঁছালাম, ছায়াটা তখন বনের ভেতরে ঢুকে গেছে। আমি টর্চ জ্বালিয়ে বনের সরু পথটা দিয়ে এগোতে লাগলাম। হঠাৎ বনের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি ডাকলাম, মা, তুমি কোথায়? বনের ভেতর থেকে উত্তর এলো, আয় বাবা, একটু কাছে আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ডাকটা এবার মাটির একদম কাছ থেকে আসছে মনে হলো। আমি টর্চের আলো ফেললাম একটা বিশাল বাইন গাছের গোড়ায়। সেখানে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। গাছের গোড়ায় মা দাঁড়িয়ে নেই, সেখানে পড়ে আছে একটা বিশাল হরিণের কঙ্কাল, যার হাড়গুলো অদ্ভুতভাবে সাজানো। আর সেই কঙ্কালের ভেতর থেকে মানুষের গলার কথা ভেসে আসছে। আমি ছিটকে পিছিয়ে এলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ের ঠিক পেছনে
কেউ একজন নিঃশ্বাস ফেলল, এক বরফ শীতল বাতাস। আমি ঘাড় ফেরানোর আগেই শুনলাম এক পৈশাচিক হাসি। তাকিয়ে দেখি গাছের ডালে একটা জীবজন্তু ঝুলে আছে, যার শরীরটা মানুষের মতো লিকলিকে, কিন্তু মুখটা পুরোপুরি ঢাকা কালচে পশমে, আর তার চোখ দুটো জল জল করছে আগুনের গোলার মতো। সেটা বনবিড়াল বা বাঘ নয়, সেটা এমন কিছু যা আমি আগে কখনো বইয়ে দেখিনি। সে আবার আমার মায়ের গলায় বলল, পালাচ্ছিস কেন? তুই তো আমাকেই খুঁজছিলি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। দিক বেদিক জ্ঞান হারিয়ে ক্যাম্পের দিকে দৌড় লাগালাম। কিন্তু আমি যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে পথটা শেষ হচ্ছে না। একই হিজল গাছ, একই শ্বাসমূল বারবার আমার সামনে ফিরে আসছে। আমি বুঝতে পারলাম বনের এই আদিম শক্তি আমাকে গোলক ধাঁধায় আটকে ফেলেছে, আর আমার পেছনে সেই পায়ের শব্দ, খসখস খসখস। শব্দটা ক্রমে কাছে আসছে। দৌড়াতে দৌড়াতে আমি যখন একটা কাদামাখা করতে আছাড় খেলাম, তখন টর্চটা হাত থেকে ছিটকে গেল। অন্ধকারে আমি অনুভব করলাম কয়েকটা লম্বা নখওয়ালা হাত আমার পিঠের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে কাদামাখা করতে পড়ে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। সেই লম্বা নখওয়ালা হাতগুলো যখন আমার পিঠের ওপর দিয়ে বিচরণ করছিল, আমি অনুভব করলাম আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। হাতে সে স্পর্শ ছিল হাড় কাঁপানো ঠান্ডা, যেন কোনো মৃতদেহের হাত। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার কাছে কে যেন অদৃশ্য এক হাত দিয়ে চেপে ধরেছে। সে অন্ধকারের ভেতর থেকে আবার সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এবার আর মায়ের গলা নয়, এবার ডাকটা এলো আমার ছোটবেলার বন্ধু রাজীবের গলায়। সে 3 বছর আগে এক চূড়ান্ত দুর্ঘটনায় মারা গেছে। কণ্ঠস্বরটা এমন, কানের কাছে ফিসফিস করে এসে বলল, সজল, ভয় পাচ্ছিস কেন? আমরা তো সবাই এখানেই আছি, মাটির নিচে, খুব শান্তিতে আছি। আমি সর্বশক্তি দিয়ে ছটফট করে সেই হাতগুলো থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম এবং অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম। আমার হাত পা শ্বাসমূলে কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সেই শরীরের যন্ত্রণা আমার মনের আতঙ্কের কাছে কিছুই ছিল না। হঠাৎ আমি ক্যাম্পের সেই জিটির কাঠের পাতাটনটা পায়ের অনুভব করলাম। কোনো মতে টলতে টলতে ক্যাম্পের বারান্দায় উঠে গেলাম। নিচে নেমে আমি পাগলের মতো আকবর ভাইয়া জলিলের দরজায় লাথি মারতে শুরু করলাম। এবার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে কোনো আলো নেই। আমি আমার পকেটে থাকা ছোট লাইটারটা জ্বালালাম। আগুনের সেই ক্ষীণ আলোয় যা দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ঘরের মাঝখানে আকবর ভাইয়ার জলিল বিছানায় বসে আছে, কিন্তু তাদের বসার ভঙ্গিটা স্বাভাবিক নয়। তারা দুজন একে অপরের দিকে মুখ করে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। তাদের চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে আছে, আর মুখ দিয়ে অনবরত সাদা ফেনা বের হচ্ছে। আমি ডাকলাম, আকবর ভাই, জলিল। ওরা কোনো সাড়া দিল না, কিন্তু লাইটারের আলোয় আমি লক্ষ্য করলাম ওদের দুজনের ছায়া দেয়ালের উপর পড়ছে না, বরং দেয়ালের উপর একটা বিশাল ছায়া নড়াচড়া করছে, যার আকার কোনো মানুষের মতো নয়। ওরা ছিল 4 পায়ে এক দানবীয় প্রাণীর ছায়া, যার পিঠের ওপর থেকে ডালপালার মতো কিছু একটা বের হয়ে আসছে। ঠিক তখন আমার পেছনে বারান্দার দিক থেকে একটা খসখস শব্দ হলো। আমি লাইটার দিয়ে ঘুরতেই দেখলাম বারান্দার রেলিংয়ের ওপর সেই লিকলিকে প্রাণীটা বসে আছে। এবার টর্চ বা লাইটারের আলো ছাড়াই আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর শরীরের চামড়াটা যেন খসে পড়েছে, আর সেই পচা চামড়ার নিচে থেকে উজ্জ্বল নীল রঙের এক ধরনের শিরার স্পন্দন দেখা যাচ্ছে। ওটা আমার দিকে তাকিয়ে রাজীবের গলায় হেসে উঠল, ওরা এখন আমাদের সাথে কথা বলছে সজল, তুইও আয়। প্রাণীটা লাফ দিয়ে ঘরটার ভেতরে ঢুকলো। আমি আর কোনো উপায় না দেখে কাঠের সিঁড়ি দিয়ে দৌড়ে তো তলায় আমার রুমে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দিলাম। আলমারিটা টেনে দরজার সামনে নিয়ে এলাম। আমি জানি এই কাঠের দরজা এই অপার্থিব শক্তিকে আটকাতে পারবে না, তবুও মানুষের আদিম প্রবৃত্তি অনুযায়ী নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। পুরো রাত আমি ঘরের কোণে কুঁকড়ে বসে রইলাম। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। সুন্দরবনের সেই ঝড় বাতাসের শব্দের মাঝে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার ঘরের দরজায় কেউ একজন খুব ধীর লয়ে নক করছে। মাঝে মধ্যে মায়ের গলায়, মাঝে মধ্যে রাজীবের গলায়, আবার মাঝে মধ্যে একদম অচেনা কোনো গম্ভীর গলায় ডাকছে, সজল, দরজা খোল, বাইরে খুব শীত, আমাদের ভেতরে আসতে দে। ভোরের দিকে বাতাসের শব্দটা যখন কমে এলো, আমি জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালাম। কুয়াশা তখন কাটেনি, কিন্তু বনের ভেতর থেকে এক অদ্ভুত হলুদ রঙের ধোঁয়া বেরিয়ে আসছে দেখলাম। সেই ধোঁয়ার ভেতর দিয়ে আমি দেখলাম আকবর ভাই আর জলিল সম্মোহিতের মতো হেঁটে বনের গভীর অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাদের হাঁটার ভঙ্গিটা ছিল পুতুলের মতো, যেন কেউ সুতো দিয়ে তাদের নিয়ন্ত্রণ করছে। আমি চিৎকার করে তাদের ডাকলাম,
কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ আমি খেয়াল করলাম আমার নিজের হাতের নখগুলো অদ্ভুতভাবে কালো হয়ে লম্বা হতে শুরু করেছে। আমার গলার ভেতর থেকে নিজের অজান্তে একটা খড়খড়ে পৈশাচিক শব্দ বেরিয়ে আসছে। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের মণি দুটো তখন আর কালো নেই, সেগুলো সেই নীল শিরার মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। আমি বুঝতে পারলাম সেই নিশিরা কেবল বাইরে থেকে আমাকে ডাকছিল না, ওটা আমার শরীরের ভিতরে ঢুকে গেছে। সুন্দরবনের এই আদিম বন আমাকে তার নিজের অংশ বানিয়ে নিচ্ছে। হঠাৎ মনের ভেতর থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে এলো। ওটা বাঘের ডাক নয়, ওটা ছিল বনেরই এক আর্তনাদ। তার সাথে আমার ঘরের দরজাটা মর্মর শব্দে ভেঙে পড়তে শুরু করলো। দরজাটা যখন মর্মর শব্দে ভেঙে পড়লো, আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিয়েছিলাম। কিন্তু দরজার ওপাশে সেই লিকলিকে প্রাণীটা ছিল না, সেখানে দাঁড়িয়ে ছিল আকবর ভাই। কিন্তু তার চেহারা দেখে আমার মনে হলো এর চেয়ে সেই প্রাণীটা থাকলে বোধহয় ভালো হতো। আকবর ভাইয়ের গাড়ির চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, আর তার দুই চোখের মণি একদম সাদা, সেখানে কোনো মণি নেই। তিনি আমার দিকে তাকিয়ে একটা যান্ত্রিক হাসি দিলেন। তার হাত থেকে টপ টপ করে রক্তের মতো কালো রঙের একটা তরল মেঝের উপর পড়ছিল। আকবর ভাই ঘরের ভেতরে পা রাখলেন। তার প্রতিটা পদক্ষেপের সাথে কাঠের মেঝেটা ক্যাচ ক্যাচ করে আর্তনাদ করে উঠল। তিনি আমার একদম কাছে এসে থামলেন। আমি ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। তিনি আমার কাঁধে হাত রাখলেন। সে হাতের স্পর্শ আমার মনে হলো একদম বরফ কেউ আমার শরীরের ওপর চেপে ধরেছে। তিনি খুব নিচু স্বরে কিন্তু কয়েকটা মানুষের গলা মিলিয়ে বললেন, সজল, ওরা তোকে ডাকছে। তুই তো বনের সন্তান হতে চেয়েছিলি, তবে এখন কেন ভয় পাচ্ছিস? আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কেবল একটা পশুর মতো গোঙানি বের হচ্ছে। আমি অনুভব করলাম আমার নিজের শরীরের নিয়ন্ত্রণ আমি হারাচ্ছি। আমার পা দুটো নিজের অজান্তেই দরজার দিকে এগোতে শুরু করলো। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু আমার মস্তিষ্ক আর শরীরের ওপর কোনো দখল নেই। আকবর ভাই আর আমি সম্মোহিতের মতো ঘর থেকে বেরিয়ে এলাম। নিচে নেমে দেখি জলের ক্যাম্পের গেটের কাছে দাঁড়িয়ে আছে। তার অবস্থা আকবর ভাইয়ের মতো। আমাদের তিনজনকে ঘিরে সেই হলুদ ধোঁয়াটা এখন কুণ্ডলি পাকিয়ে আছে। আমরা বনের সেই সরু পাথরে এগোতে শুরু করলাম। বনের ভেতরের দৃশ্যটা তখন পুরোপুরি বদলে গেছে। গাছগুলো যেন ডালপালা ছাড়িয়ে আমাদের পথ আটকে দিতে চাইছে না, বরং তারা ঝুঁকে আছে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য। বনের গহীনে আমরা এমন এক জায়গায় পৌঁছালাম, সেখানে কয়েকটা বিশাল সুন্দরী গাছ গোল হয়ে দাঁড়িয়ে আছে। সেই বৃত্তের মাঝখানে একটা পুরনো মাটির ঢিবি, যার ওপর বসে আছে সেই বীভৎস প্রাণীটা। এবার দেখলাম সেখানে একটা নয়, শত শত একই ধরনের প্রাণী গাছের ডালে ঝুলে আছে। তাদের সবার চোখে সেই নীল আলো। টিভির ওপর বসা প্রাণীটা যখন আমাকে দেখলো, সে তার লিকলিকে লম্বা হাতটা বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড যান্ত্রিক শব্দ শুরু হলো, হেলিকপ্টারের শব্দ। আমি আকাশের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বন বিভাগের একটি রুটিন সার্ভে টিম হিরন পয়েন্টের এক ক্যাম্পের উপর দিয়ে যাচ্ছিল। হয়তো তারা ক্যাম্পের ছাদের উপর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল। যান্ত্রিক শব্দটা পাওয়ার সাথে সাথেই বনের সেই মায়াজাল যেন এক মুহূর্তের জন্য শিথিল হলো। করলাম আমার পায়ের আঙুলগুলো নড়ছে। সেই সুযোগে আমি সর্বশক্তি দিয়ে এক প্রচণ্ড চিৎকার করলাম। সেই চিৎকার শুনে গাছের ডালে থাকা পাখিগুলো ডানা ঝাপটানোর মতো শব্দ করে বনের আরও গভীরে মিলিয়ে যেতে শুরু করলো। আকবর ভাই আর জলিল থপ করে মাটিতে পড়ে গেলেন। আমি দেখলাম হেলিকপ্টার থেকে উদ্ধারকারী দল দড়ি বেয়ে নিচে নামছে, কিন্তু তারা যখন আমার কাছাকাছি এলো, তারা থমকে দাঁড়ালো। তাদের কমান্ডারের হাতে থাকা বন্দুকটা সরাসরি আমার দিকে তাক করা। আমি বুঝতে পারলাম না কেন। কমান্ডার চিৎকার করে বললেন, ডোন্ট মুভ, কেউ এর কাছে যাবি না। আমি নিজের হাতের দিকে তাকালাম। আমার নখগুলো তখন 4 ইঞ্চি লম্বা এবং কুচকুচে কালো, আর আমার গায়ের রং তখন মানুষের মতো নয়, বরং বনের সেই পচা পাতার মতো কালচে সবুজ হয়ে গেছে। উদ্ধারকারী দল আমাকে উদ্ধার করতে আসেনি, তারা এসেছে বনের কোনো এক বিচিত্র দানবকে তখন দমন করতে, যেটা আমি নিজেই হয়ে যাচ্ছিলাম। তারা আমাকে একটি বিশেষ খাঁচায় করে হেলিকপ্টারে তুলল। আকবর ভাই আর জলিলকে মৃত ঘোষণা করা হলো, যদিও আমি জানি তারা মারা যায়নি, তাদের আত্মা বন কেড়ে নিয়েছে। হেলিকপ্টারে যখন সুন্দরবনের উপর দিয়ে উঠছিল, আমি জানালার কাছ দিয়ে নিচে তাকালাম। আমি দেখলাম সেই হলুদ ধোঁয়ার ভেতর থেকে হাজার হাজার হাত আকাশের দিকে উঠে আসছে, আর বনের সেই পৈশাচিক কণ্ঠস্বর আমার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে, তুই ফিরে আসবি সজল, বনের রক্ত যার শরীরে একবার ঢুকেছে সে কোথাও বানাতে পারবে না। আমাকে খুলনার একটি গোপন সামরিক হাসপাতালে নিয়ে আসা হলো।
সেখানে আমাকে একটি কাচের ঘরে বন্দি করে রাখা হলো। আমার নখগুলো তারা কেটে দিয়েছে, কিন্তু সেগুলো প্রতিদিন 1 ইঞ্চি করে বাড়ছে। ডাক্তাররা আমার রক্ত পরীক্ষা করে যা পেয়েছে তা তারা আমাকে বলছেন না, কিন্তু আমি জানি আমার শিরার ভেতরে এখন লাল রক্ত নয়, নীল রঙের সেই বিষাক্ত তরল বইছে। হাসপাতালের সেই কাচের ঘরটা ছিল আমার জন্য একটা জ্যান্ত কবরের মতো। সেখানে কোনো জানালা ছিল না, শুধু 4 দেয়ালের ওপর বসানো সিসিটিভি ক্যামেরা, সাদা জোরালো আলো, যা দিনরাতের পার্থক্য ভুলিয়ে দিচ্ছিল। ডাক্তাররা যখন পিপি কিট পরে ভেতরে আসতেন, তাদের চোখে আমি মানুষের বদলে এক অদ্ভুত আতঙ্ক দেখতাম। তারা আমার সাথে কথা বলতেন না, শুধু যান্ত্রিকভাবে ইঞ্জেকশন পুশ করে দ্রুত বেরিয়ে যেতেন। ভর্তি হওয়ার প্রথম 1 সপ্তাহে আমার শরীরে এক প্রচণ্ড যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিল। আমার হাড়গুলো যেন ভেতরে ভেতরে ভেঙে আবার নতুন করে জোড়া লাগছে। নখগুলো তারা প্রতিদিন ইলেকট্রনিক কাটার দিয়ে ছোট করে দিত, কিন্তু পরের দিন সকালেই সেগুলো আবার আগের জায়গায় ফিরে আসতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন ছিল আমার কানে। আমি যখন হাসপাতালের দেয়ালের উপরে থাকা মানুষের ফিসফিসানি, এমনকি তাদের হৃৎপিণ্ডের ধড়ফড়ানিও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। একদিন রাতে যখন পুরো হাসপাতাল নিস্তব্ধ, আমি সেই কাচের ঘরের ভেতরে বসেছিলাম। হঠাৎ আমার ঘরের এসির ভেন্ট থেকে একটি পরিচিত হলুদ ধোঁয়াটা বের হতে শুরু করলো। আমি চমকে উঠলাম। সুন্দরবনের সেই মায়াজালকে তবে এই সুরক্ষিত হাসপাতালেও পৌঁছে গেছে। ধোঁয়ার ভেতর থেকে মায়ের মুখটা ভেসে উঠল, কিন্তু এবার সেই মুখে কোনো মমতা ছিল না, ছিল এক পৈশাচিক আনন্দ। তিনি কাচের ওপাশে দাঁড়িয়ে ঠোঁট না নাড়িয়েই আমার মগজের ভেতরে কথা বলতে শুরু করলেন। সজল, ওরা তোকে আটকে রাখতে পারবে না, তুই তো এখন আমাদের রাজা। তোর শরীরের ভেতরে নীল রক্ত তোকে পথ দেখাবে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের সব লাইটগুলো একসাথে নিভে গেল। ব্যাকআপ জেনারেটরও স্টার্ট নিল না। আমি অনুভব করলাম আমার শরীরে এক দানবীয় শক্তি ভর করেছে। আমি আমার লম্বা কালো নখগুলো দিয়ে সেই মজবুত কাচের দেয়ালে একটা আঁচড় কাটলাম। অবাক হয়ে দেখলাম বুলেট প্রুফ কাজটা মাখনের মতো কেটে গেল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোরে 2 জন সশস্ত্র গার্ড ছিল। তারা আমাকে দেখার আগে আমি তাদের উপস্থিতি টের পেলাম। আমার দেখা ক্ষমতা এখন ইনফ্রারেড ক্যামেরার মতো। আমি অন্ধকারে মানুষের শরীরের তাপ দেখতে পাচ্ছিলাম। তারা যখন টর্চ জ্বালালো, আমি আর মানুষ ছিলাম না। আমি দেয়ালে বেয়ে সিলিংয়ের ওপর উঠে দৌড়াচ্ছিলাম। সুন্দরবনের সেই আদিম প্রবৃত্তি আমাকে এখন ক্ষিপ্রতা দিয়েছিল, যা কোনো মানুষের থাকা সম্ভব নয়। আমি যখন হাসপাতালের ছাদের ওপর পৌঁছালাম, তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার শরীরে লাগার সাথে সাথে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। দূরে দিগন্তের দিকে তাকাতেই আমি দেখলাম সুন্দরবনের দিক থেকে সেই নীল আলোটা আকাশের দিকে বিস্ফোরিত হচ্ছে। ওটা আমাকে ডাকছে। আমি ছাদ থেকে লাফিয়ে নিচে পড়লাম। 3 তলা উচ্চতা থেকে পড়ার পরও আমার একটা হাড়ও ভাঙলো না। আমি মনে সেই আদিম জানোয়ারের মতো 4 পেয়ে দৌড়াতে শুরু করলাম। শহরের রাস্তাঘাট, মানুষের বাড়িঘর, সব কিছু আমার কাছে তখন তুচ্ছ মনে হচ্ছিল। আমার গন্তব্য সেই গহীন অরণ্য। আজ 1 বছর হয়ে গেছে। আমি এখন সেই সজল নই যে ল্যাপটপে ডাটা এন্ট্রি করত। আমি এখন এই বনেরই একজন। আমি হিরন পয়েন্টে সেই পরিত্যক্ত ক্যাম্পের আশেপাশে ঘুরে বেড়াই। বন বিভাগের কোনো নতুন লোক যখন ভুল করে বনের গভীরে চলে আসে, আমি তাদের ডাকি, কখনো তাদের মায়ের গলায়, কখনো বন্ধুর গলায়। আমি দেখি তাদের চোখে সেই একই আতঙ্ক যা আমি প্রথম রাতে অনুভব করেছিলাম। মাঝে মাঝে রাতে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, আমি নদীর স্থির পানিতে নিজের প্রতিবিম্ব দেখি। আমার সারা শরীর এখন ঘন কালচে পশমে ঢাকা, চোখ দুটো নীল হীরের মতো জ্বলছে। আমার মানুষ হওয়ার শেষ স্মৃতিটুকু মুছে গেছে। আমি এখন সুন্দরবনের সেই নিশিডাকের রাজা। বন বিভাগ এখন এই এলাকাটিকে রেড জোন ঘোষণা করেছে। তারা ড্রোন দিয়ে মাঝে মধ্যে নজরদারি করে, কিন্তু তারা আমাকে দেখতে পায় না। আমি শ্বাসমূলের আড়ালে কাদার গভীরে এমনভাবে মিশে থাকি যেন নিজেই বন হয়ে গেছি। তবে সাবধান, আপনি যদি কোনোদিন সুন্দরবনে যান এবং শুনতে পান আপনার খুব আপন কেউ বনের গভীর থেকে আপনার নাম ধরে ডাকছে, তবে ভুলেও সেদিকে তাকাবেন না, কারণ ওটা আপনার আপন কেউ নয়, ওটা আমি। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনার রক্তকে নীল করে দেওয়ার জন্য।